এরপরে খেয়াল করি। আচ্ছা দেখো তো মনে পড়ে কিনা কোনো কিছু। ট্রাফিক রুলস মাস্ট ফলো বাই আস। দেখো তো ড্যাশের আগে কি ছিল? মাস্টকে কি বলা হয়? মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা মডেল থাকলেই কি ভার্বের বেস ফর্ম হবে? না, কেন না? এক্স্যাক্টলি, এটা ডিপেন্ড করে কিসের উপর? টোটালি সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্টটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? সাবজেক্টটা কি ছিল দেখো তো এখানে? ট্রাফিক রুলস, ট্রাফিক আইন, তাই না? মেইন ভার্বটা কি দেখো তো? ফলো, অনুসরণ করা। ট্রাফিক আইন অনুসরণ করে। আচ্ছা ট্রাফিক আইন অনুসরণ করতে পারে? তো এটা কারা করে? আমরা করি। এই যে দেখো বাই আস, অবজেক্ট দেওয়াই আছে। ট্রাফিক রুলসটা কে মেনটেন করে? আমরা করি, তাই না? তো এই যে সাবজেক্ট ট্রাফিক রুলস, এ কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা কিন্তু আবার প্যাসিভ। প্যাসিভ হলে আমরা কি করি? আগে বিভার্ব বানাই, দেন এরপরে ভি3 করি, তাই না? দেওয়া ছিল তো মডেল। মডেল থাকুক বা সেমি মডেল থাকুক, এটাকে বিভার্ব বানানোর ওয়েটা কি? এই মডেল বা সেমি মডেলের পরে কি করতে হবে? বি নিয়ে আসতে হবে। বি নিয়ে আসলে এই পুরোটা মিলে কি হয়ে যাবে? বিভার্ব হয়ে যাবে। এরপরে কি করব? যে মেইন ভার্বটা দেওয়া থাকবে তার ভি3 ইউজ করব। ক্লিয়ার সবাই? চলো আমরা দেখি। তাহলে মাস্ট, এই মাস্টের পর আমরা কি নিয়ে আসবো বলতো দেখি? বি নিয়ে আসবো। এর পরের কাজ কি? যে মেইন ভার্বটা দেওয়া আছে ওই মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপাল ফর্মে লিখতে হবে। ফলোর ভি3 কি? ফলোড। সো আমাদের আনসারটা কি হবে? বি ফলোড। এই দেখো তো একটু আগে থাকলো না? মাস্ট দেখলে কি ভার্ব বেস ফর্ম? শুড থাকলে কি বেস ফর্ম? না, দেখতে হবে সাবজেক্টটা কি। ওকে, দেখি আমরা, চলো। এই দেখো বি ফলোড, এটা আমি বলে ফেলছি অলরেডি যে যদি মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে আর ওটা যদি প্যাসিভ ভয়েসে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই মডেলের পরে বি নিয়ে আসবো, আর এরপর যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তানভীর লাভ টু ওয়াচ হরর মুভিজ। তানভীর হরর মুভিজ দেখতে পছন্দ করে বা ভালো লাগে তার। তো আগে পছন্দ হতো, এখন হয় না, বিষয়টা এরকম না। আগে হতো, এখন হয়। তো দেখো তো এই যে তানভীর, এটা কোন পার্সন? আমি তানভীর না, তুমিও তানভীর না, যে কোনো কারো নামই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, যে কোনো একজনের নামকে কি বলা হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি করবো আমরা? এস বাই এস যুক্ত করবো। তাহলে লাভটা কি হবে? লাভস হবে। গুড। এরপর দেখো সাকিব লাভস রিড নোভেলস। দেখো তো ড্যাশের আগে কি দেওয়া ছিল? লাভস। এটা একটা কি? এটা একটা ভার্ব, তাই না? এরপরে কি দেওয়া ছিল? রিড, পড়া, তাই না? এটা একটা কি? এটা একটা ভার্ব। আচ্ছা দেখো তুই যেটাকে আমরা লিখলাম, শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা। আমরা ভালোবাসি কোনটাকে? যেটাকে আমরা পছন্দ করি, রাইট? তাহলে যে দেখো লাভস, ভালোবাসি কোনটাকে? যেটাকে পছন্দ করি। তাহলে শুরু করা, শেষ করা, পছন্দ করা, অপছন্দ করা, এই রিলেটেড ভার্বের পরে আর একটা ভার্ব চলে আসছে না? তাহলে এর সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। রিডটা কি হবে? রিডিং। সাকিব খাম টু সি মি লাস্ট উইক। তো মনে আছে কি? একটা ভার্ব যে চেঞ্জ করব, মূল শর্ত কি, প্রথম কাজ কি, কোন টেন্সে আছে এটা দেখতে হবে। দেখো তো এই যে সেন্টেন্স, এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু আবার পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝছো? লাস্ট উইক দেখে, তাই না? লাস্ট মানেই পাস্ট টেন্স। লাস্ট মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে কামটাকে কোন ফর্মে লিখতে হবে? খেইম। কামের ভি2, তাই না? খাম, খেইম, খাম। তাহলে কামটাকে কি করতে হবে? খেইম বানাতে হবে। সাকিব খেইম টু সি মি লাস্ট উইক। ক্লিয়ার? ওকে, চলো এর পরেরটা দেখি আমরা। ফিজা বি ভেরি সিক লাস্ট উইক। এই দেখো তো লাস্ট উইক কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা থেকে কোনটা লিখতে হবে? ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা ফর্ম লিখতে হবে। ফিজা কয়টা মেয়ের নাম? একজন। তাহলে কি লিখবো আমরা? ওয়াজ লিখবো। গ্রেট। এই দেখো ওয়াজ। এই দেখো অমিও নট গো টু দ্য পার্টি। আচ্ছা এখানে আমরা মূলত যে কোনো টেন্সে লিখতে পারবো, যেহেতু এটা বলে নাই যে কোন টেন্সে ও পার্টিতে যায় না নাকি যায় নাই নাকি যেতে পারে না, এখানে সবই লিখতে পারবা। নট দেওয়া আছে, তাই না? অমিও, আমি যদি বলি অমিও কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি ডু হয় নাকি ডাজ হয়? ডাজ হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? ডাজ নট গো। অমিও ভালো ছেলে, ও পার্টিতে যায় না। ডাজ নট গো। তুমি দিতে পারো ক্যান নট গো, তুমি দিতে পারো যে ও যায় নাই, পাস্ট টেন্স, এটাও বলতে পারো। যেহেতু এখানে টেন্স ইন্ডিকেট করে নাই যেটা কোন টেন্সে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। ইভেন তুমি এটা
ফিউচার টেন্সও লিখতে পারবা, অমিয় উইল নট গো, অমিয় যাবে না টু দ্য পার্টিতে। কেমন? ওকে, এই যে ভার্বকে নেগেটিভ করার জন্য সাধারণত তার আগে কি নিয়ে আসতে হয়? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। মনে রাখবে একটা বিষয়, এই নট কখনো একা একা বসতে পারে না, তার আগে কিসের প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। সেন্টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী আমাদের যে অক্সিলারি ভার্বটা প্রয়োজন আমরা ওইটা নিয়ে আসবো। কেমন? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ডু ডাজ ডিডি পাবা। ওকে, এরপর দেখো, নওশিন মাস্ট কমপ্লিট দ্য টাস্ক ইন টাইম। দেখো তো ড্যাশের কি দেওয়া ছিল? মাস্ট। মাস্টকে কি বলা হয়? মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্মও বসতে পারে, V3ও বসতে পারে, ডিপেন্ডিং অন সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল এখানে? নওশিন। মেইন ভার্ব কি? কমপ্লিট। আচ্ছা, নওশিন কি কমপ্লিট করতে পারে না কাজ? হ্যাঁ পারে। তার মানে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি ছিল? অ্যাক্টিভ ভয়েস ছিল। অ্যাক্টিভে আমরা কি করি? ভার্বটাকে চেঞ্জ করি না, যা আছে তাই লিখি। তাহলে এই কমপ্লিটটা কি হয়ে যাবে? কমপ্লিটই থাকবে। ফর এক্সাম্পল, এখানে যদি নওশিনের পরিবর্তে দ্য টাস্ক থাকতো, সেই ক্ষেত্রে কি হইতো বলতো দেখি? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। যদি এই দ্য টাস্কটা মাস্টের আগে চলে আসতো, দ্য টাস্ক মাস্ট কমপ্লিট। দ্য টাস্ক মানে কি? কাজ। আচ্ছা, কাজ কি নিজে নিজেকে সম্পন্ন করতে পারে? একে কে করে? মানুষ করে, নওশিনী করে ধরো। তো ওই যে সাবজেক্ট, ও তো কাজ করতে পারবে না, সো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? বি নিয়ে আসতে হবে, আর তারপরে V3। তাহলে মাস্ট বি কমপ্লিটেড, এইটা আমাদের লিখতে হইতো। ক্লিয়ার এটুকু? ওকে, যেহেতু নওশিন নিজেই কাজটা করতেছে, তাহলে আমরা ভার্বটা কোন ফর্মে লিখবো? বেস ফর্মে লিখবো। কমপ্লিটটা কমপ্লিটই থাকবে। এই যে অ্যাক্টিভ সেন্টেন্সের মডেলের পরে কি হয়? ভার্বের V1 অর্থাৎ বেস ফর্মে লিখতে হয়। এই যে দেখো তো কিছু মনে পড়ে কিনা? আমি কিন্তু এখনো মুছি নাই, যাতে এটা আমাদের উপকারে আসে, কাজে লাগে, এই কারণে। চলো আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস কি? এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশন? দেখো তো, কোন সেন্টেন্সটা কোন কন্ডিশনে আছে এটা ডিপেন্ড করে কিসের উপর? ভার্বের উপর। ভার্বটা যদি V1 এ দেওয়া থাকে, ফার্স্ট কন্ডিশন। ভার্বটা যদি V2 তে দেওয়া থাকে, সেকেন্ড কন্ডিশন। আর ভার্বটা যদি হ্যাড প্লাস V3 দেওয়া থাকে, তাহলে সেটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। প্রথমটা যদি আমরা দেখি, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি ঠিকঠাক মতো পড়ালেখা করো। দেখো তো এখানে ভার্বটা কোন ফর্মে দেওয়া ছিল? স্টাডি। কোন ফর্মে দেওয়া ছিল? V1, তাই না? তাহলে এটা কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। পরের ক্লজটা আমাদেরকে কি দিয়ে লিখতে হবে? এই দেখো, ক্যান অথবা উইল দিয়ে। তো দেখো তো এখানে ক্যান অথবা উইল কোনটা সুন্দর মানায়? ইউ ক্যান কাট আ গুড স্কোর অথবা ইউ উইল কাট আ গুড স্কোর। মজার বিষয় এখানে দুইটাই হয়, তাই না? তুমি ভালো রেজাল্ট করতে পারো অথবা তুমি ভালো ভালো রেজাল্ট করবে, দুইটা আনসারই কারেক্ট। এক নম্বর বুঝছি কি? ওকে, নাম্বার 2 দেখি আমরা। হ্যাঁ, ইফ হি ওয়ার রিচ হি হেল্প দ্য পোর। খেয়াল করছো এখানে হি এর পরে ওয়ার দেওয়া ছিল, সেটা ভুল আছে না? ভুল আছে কি? হি তো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হওয়ার কথা ছিল, হি ওয়াজ হওয়ার কথা ছিল না, কিন্তু ওয়ার দেওয়া তো। এটা রুল। কেন রুল? এই দেখো, ইফ এটাকে বলা হয় ইমাজিনারি পাস্ট। এটাকে কি বলা হয়? ইমাজিনারি পাস্ট। হ্যাঁ, এই ইফ কোন সেন্টেন্সে থাকলে কাল্পনিক কিছু বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে বিভার হিসেবে ওয়্যার লিখতে হয়। চারটা ফ্রেজ লিখে দেই, ওয়ার্ড এন্ড ফ্রেজ লিখে দেই আমি, লিখে রাখো, কাজে আসবে। ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, আরেকটা হচ্ছে উইশ। এগুলোর পরে বিভার হিসেবে সবসময় ওয়্যার বসে, যদি কাল্পনিক কিছু বুঝাই। এগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট। হ্যাঁ, ইফের পরে এর জন্য ওয়াজ হয় না, ওয়্যার হয়। তবে ন্যারেশন হলে ভিন্ন কথা কিন্তু। হ্যাঁ, সেখানে কিন্তু ওই ইমাজিনারি পাস্ট বুঝায় না। ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দ্য উইশ, এগুলোর পরে ওয়্যার হয়। হ্যাঁ, যদি আনরিয়েল পাস্ট বুঝাই। তো চলো 2 নাম্বারটা দেখি আমরা। ইফ হি ওয়্যার রিচ, এই দেখো ওয়্যার দেওয়া আছে, V1 নাকি V2? V2, তাই না? তো এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের পরের ক্লজটা কি দিয়ে লিখতে হয়? কুড অথবা উড দিয়ে লিখতে হয়। তাহলে কি হবে? কুড হেল্প অথবা কি উড হেল্প দ্য পোর। ক্লিয়ার? ওকে, চলো আমরা 3 নাম্বারটা দেখে নেই। ইফ আই হ্যাড বিন রিচ,
যদি আমি ধনী হয়ে থাকতাম। আই হেল্প দ্য পুর, এই যে খেয়াল করো তো, হ্যাড কি একা ছিল নাকি তার সাথে বিন ছিল? ভি থ্রি ছিল, তাই না? তার মানে এটা কোন কন্ডিশন? এইটা আবার থার্ড কন্ডিশন। তাহলে পরের ক্লজটা আমাদেরকে কি দিয়ে লিখতে হবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি থ্রি দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তাহলে উড হ্যাভ হেল্পড অথবা কুড হ্যাভ হেল্পড, দুইটাই কারেক্ট। ক্লিয়ার? চলো আমরা দেখি এইটা একটু দেখো তো। অয়ন লেফট দ্য এয়ারপোর্ট জাস্ট নাও, জাস্ট নাও আছে, তাই না? চলো একটা রুল শিখিয়ে দিই তোমাদেরকে, অবশ্য রুল লেখাই থাকবে একটু পরেই। এই জাস্ট নাও থাকলে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি থাকে জানি কি আমরা? যদি কোনো একটা টেন্স প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি দিয়ে লিখতে হয়। হ্যাঁ, হ্যাভ আর হ্যাজ কখন কোনটা ব্যবহার করতে হয় কে বলতে পারবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে কি হয়? হ্যাভ হয়। তো দেখো তো এখানে অয়ন কোন পারসন, কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কোনটা হবে? হ্যাজ হবে। আর লেফট নিজেই ভি3, লিভ লেফট লেফট, ভি2 আর ভি3 দুইটাই সেম এখানে। তাহলে আমাদের আনসারটা কি হবে? অয়ন হ্যাজ লেফট দ্য এয়ারপোর্ট জাস্ট নাও। এই দেখছো, হ্যাজ লেফট। এই দেখো রুলটা একটু দেখো, বাকি যদি কি থাকে? অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, লেটলি, এটসেট্রা যদি থাকে তাহলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ হ্যাজ প্লাস ভি3 হয়। হ্যাভ হ্যাজের যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে, দেন ভি3 লিখতে হবে। চলো আমরা তার পরেরটা দেখি। রাহিন হ্যাড কমপ্লিট হিজ হোমওয়ার্ক বিফোর হিজ টিচার কেম। দেখো তো ড্যাশের আগে কি ছিল? হ্যাড ছিল। 8টা ওয়ার্ড মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন, বিং, হ্যাভিং, গেট। এই 8টা ওয়ার্ডের পরে ভার্ব আসলে ভার্বটা 3 নম্বর ফর্মে লিখতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, চলো তোমাদেরকে লিখে দেই। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা রুল দিয়ে আলাদা আলাদা বোর্ডে কোশ্চেন আসছে। যে 8টা ওয়ার্ড আমি তোমাদেরকে মাত্রই বললাম, আমরা যদি কোনো সেন্টেন্সে এই 8টা ওয়ার্ড পেয়ে থাকি তাহলে এরপরে ভার্বের কোন ফর্ম লিখতে হবে? 3 নম্বর ফর্ম ভি3 লিখতে হবে, রাইট? তো দেখো তো হ্যাড কি দেওয়া ছিল না? দেওয়া ছিল। তাহলে আমরা ভার্বটা কোন ফর্মে লিখবো? কমপ্লিটেড, ভি3 তে লিখবো, তাই না? রাহিন হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর হিজ টিচার কেম। এই দেখো কমপ্লিটেড। এইটা একটু খেয়াল করো। সাদাত উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি। দেখো ড্যাশের আগে কি দেওয়া ছিল? উড রাদার। এই উড রাদারকে বলা হয় সেমি মডাল। উড রাদারকে কি বলা হয়? সেমি মডাল। মডাল অক্সিলারি ভার্ব থাকুক অথবা সেমি মডাল দেওয়া থাকুক, এরপরে কি হয়? হয় ভার্বের বেস ফর্ম বসে, আর তা না হলে ভি3 বসে। ডিপেন্ড করে কিসের উপর? সাবজেক্টের উপর। সাবজেক্ট কি ছিল? সাদাত। ড্রিঙ্ক মানে পান করা। আচ্ছা, সাদাত কি চা পান করতে পারে না? খেতে পারে না? পারে। তাহলে কি সাবজেক্টটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কি করি আমরা? ভার্বটাকে চেঞ্জ করি না। হ্যাঁ, মডেল অথবা সেমি মডেলের পরে ভার্বটাকে কি করি না? চেঞ্জ করি না, সাবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে। যেহেতু অ্যাক্টিভ ভয়েস, তো এটা চেঞ্জ করবো না, ড্রিঙ্কটা ড্রিঙ্কই থাকবে। ক্লিয়ার সবাই? ওকে, এই দেখো ড্রিঙ্ক চেঞ্জ হয় নাই। এই অলরেডি বলে ফেলছি আমি রুলটা। যত মডেল আছে এবং যত সেমি মডেল আছে, এরপরে সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে ভার্বে কোনো চেঞ্জ করতে হয় না। এইটা একটু খেয়াল করি। দেখো একটু আগে আমরা একটা রুল পেয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু স্টাডি কুইকলি। শান্তশিষ্টভাবে পড়ার জন্য আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। ড্যাশের আগে কি দেওয়া ছিল? উইথ আ ভিউ টু, শুধু টু না কিন্তু, হ্যাঁ, উইথ আ ভিউ টু। এই উইথ আ ভিউ টু কে কি বলা হয় মনে আছে? প্রেপোজিশনাল ফ্রেজ। এটাকে কি বলা হয়? প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। আর এরপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে স্টাডিটা কি হবে? স্টাডিং। আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে আইএনজি করার সময় ওয়াইটাকে ভ্যানিশ করে দেই। না, এটা করা যাবে না। আইএনজি করার সময় ওয়াইটা থেকেই যাবে। এস বা ইয়েস করার সময় চেঞ্জ করতে হয়, তাও আবার কন্ডিশনের উপরে। এই ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকতে হবে। যেমন যে স্টাডিজ যদি লিখি, এখানে কিন্তু ওয়াইটা হবে না, ওয়াইয়ের পরিবর্তে কি হবে? আই ই এস যুক্ত করতে হবে। হ্যাঁ,
পরেরটা খেয়াল করি যদি আমরা, সাদমান ওয়াজ অ্যারেস্টেড, সাদমানকে আটক করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, কেন? ফর স্টিল আ মোবাইল ফোন, মোবাইল ফোন চুরি করার জন্য, তাই না? ড্যাশের আগে কি ছিল? ফর, ফরকে কি বলা হয়? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে স্টিলটা কি হবে? স্টিলিং। এরপরে খেয়াল করো, এভরিওয়ান লাভ টু প্লে ফুটবল। দেখো তো এখানে সাবজেক্ট কি ছিল? এভরিওয়ান। আচ্ছা, ফুটবল খেলতে আগে পছন্দ করতো, এখন করে না, এরকম কি? না, আগেও করতো, এখনো করে, ইভেন ভবিষ্যতেও করবে। তার মানে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টটা দেখতে হবে আমাদেরকে, তাই না? সাবজেক্ট কি ছিল এখানে? এভরিওয়ান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কি করতে হয়? এস বা ইয়েস যুক্ত করতে হয়, তাই না? তাহলে লাভটা কি হয়ে যাবে? লাভস হয়ে যাবে। এই দেখো লাভস, কেমন? আচ্ছা, দেখো এই যে বলে ফেলছি রুলটা, এইটা একটু খেয়াল করো। ইউ ক্যান রিড আ বুক, তুমি একটা বই পড়তে পারো, অ্যান্ড ড্রিঙ্ক সাম জুস। এইখানে খেয়াল করতো দেশের আগে কি ছিল? অ্যান্ড ছিল। এটার একটা রুল আছে, রুলটা কি জানো? অ্যান্ড, বাট, অর, অ্যাজ ডট ডট অ্যাজ, দেন, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় প্যারালালিজম। প্যারালালিজম বলতে কি বুঝাই? প্যারালালিজম বলতে বুঝাই এই ওয়ার্ডগুলোর আগের ভার্বটা যে ফর্মে দেওয়া থাকবে, পরের ভার্বটা একই ফর্মে লিখতে হবে, হ্যাঁ? বা আগের পার্টস অফ স্পিচটা যে ফর্মে দেওয়া থাকবে, পরের পার্টস অফ স্পিচটাও একই ফর্মে লিখতে হবে। যেহেতু আমরা রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করতেছি, শুধু ভার্বের কথাই বললাম। অ্যান্ড, বাট, অর, অ্যাজ ডট ডট অ্যাজ, দেন, এই দুই এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে সাধারণত। এই ওয়ার্ড এবং ফ্রেজের আগে যে ভার্বটা দেওয়া থাকবে, পরের ভার্বটা একই ফর্মে লিখতে হবে। এবার একটু বোর্ডে খেয়াল করতো, স্মার্ট বোর্ডে দেখো তো, অ্যান্ডের আগের ভার্বটা, অ্যান্ডের আগে ভার্ব কি ছিল বলতো দেখি? রিড। এটা কোন ফর্মে লেখা? এটা কি পাস্ট ফর্ম নাকি প্রেজেন্ট ফর্ম? প্রেজেন্ট। কেন বলতো দেখি? তার আগে ক্যান আছে, মডেল অক্সিলারি ভার্ব, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে অ্যান্ডের আগের ভার্বটা কোন ফর্মে? বেস ফর্মে লেখা। তাহলে অ্যান্ডের পরের ভার্বটাও কি হবে? বেস ফর্মে লিখতে হবে। ড্রিঙ্কটা ড্রিঙ্কই রাখতে হবে। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, এই দেখো ড্রিঙ্কটা ড্রিঙ্কই আছে, কেন? তার আগের ফর্মটা বেস ফর্মে ছিল।